কাজলদার যিনি মাস্টারমশাই ছিলেন, অর্থোপেডিক পড়াতেন, অর্থোপেডিক ডিপার্টমেন্টে, তার নাম, তাকে আমি দেখেছি, তার সাথে পরিচয় ছিল আমার, তার নাম ডক্টর দেবেন ঘোষ। তিনি কাজলদার ভাইবা নিচ্ছেন। সেই শনিবারের চিঠি তখন তো মানুষের মুখে মুখে, স্মৃতিতে, চেতনায়, দেখুক আর না দেখুক, জানুক আর না জানুক, কাজলদাকে তার অর্থোপেডিক বিষয়ে প্রশ্ন করার পরিবর্তে সবার সামনে তিনি কৌতুক, বিদ্রূপ এবং অপমান করার জন্য ওনার নাম প্রচেতা রঞ্জন, আর সজনীবাবু অনুকূল ঠাকুরের পরিবর্তে লিখতেন নকুল ঠাকুর, বিদ্রূপ করে। সেই ছন্দ ধরে তিনি বলছেন পচু ঠাকুর। তিনি বলছেন শিক্ষক হয়ে, এই পচু ঠাকুর নকুল ঠাকুরের ছেলে, তোমার কটা মাও বলতে পারো? ভাইবা পরীক্ষার আগেই প্রশ্ন করছেন, তোমার কটা মা? ওই টেবিলে যত মানুষ ছিলেন সব হেসে উঠলেন। সবাই শনিবারের চিঠির বিকৃতি প্রচার সম্পর্কে জানেন, হেসে উঠলেন। কাজলদা ওখানে দাঁড়িয়েছিলেন, বললেন বলতে পারবো না। তখন বলছি, তা তো ঠিকই, কী করে বলবে? তোমার বাবা তো চরিত্রহীন, প্রচুর মেয়ে মানুষ বিয়ে করেছে। তোমার বাবা কি, তোমার বাবা কটা বিয়ে করেছে, তুমি কী করে এখনই বিয়ে করেছে কেন, কী করে বলবে? তোমার মা কতগুলো? তখন কাজলদা টেবিলের ওপার থেকে বললেন, ঠিক বলেছেন স্যার, আমার বাবা আমাকে শিখিয়েছেন প্রত্যেক মেয়ে তোমার মা, পৃথিবীতে প্রত্যেকটা মেয়েই তোমার মা। সুতরাং এখনই এই মুহূর্তে আমার এই হসপিটালে কটা মেয়ে জন্মেছে আমি তো এখনই জানি না, আপনিও জানেন না, আমি কি করে বলবো স্যার আমার কটা মা? এই উত্তরটা পাওয়ার পর উনি ভেতরে রেগে গিয়েছিলেন, কিন্তু প্রকাশ ওরকম করলেন। তারপরে ভাইবা থেকে বেরিয়ে ড্রাইভ করে সোজা দেওঘর চলে আসেন। তখন সময়টা দুপুরবেলা, মাসটা চৈত্র বা বৈশাখ মাস, প্রচণ্ড গরম। সেই সময় কাজলদা দেওঘরে অল অফ এ সাডেন ঠাকুর তখন দ্বীপ্রাহরিক মধ্যাহ্ন ভোজনের পর বসে বিশ্রাম নিচ্ছেন। ঠাকুরের কাছে হঠাৎ করে ঢোকাতেই ঠাকুর, তুই এখন বললেন, এই সমস্ত ঘটনাটা বললেন যে আমি আর কলেজে যাব না, আর যদি তুমি আমাকে জোর করে পাঠাও বাবা হিসেবে, তাহলে হাতটা মুঠ করে বললেন, এক ঘুষি মেরে দেবেন ঘোষের দাঁতের পাটি ভেঙে দেবো, তারপরে যাবো এর প্রতিশোধ নিয়ে। ঠাকুর তাকিয়ে থাকলেন, শুনলেন, তার জন্ম দেওয়া ছেলের দিকে তাকালেন, দেখলেন, শুনলেন, তারপরে চুপ করে থাকলেন। দুজনের বাবা ছেলের কথার মধ্যে একটা শব্দ ক্রমাগত হচ্ছে, ঠক 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 শব্দ হচ্ছে। তখন বললেন যে একটা শব্দ শুনতে পাচ্ছ? বললো হ্যাঁ। দেখো তো শব্দটা কোথা থেকে আসছে। তা তিনি বাইরে বেরোলেন, বেরিয়ে ঘুরতে ঘুরতে দেখলেন ঠিক পার্লার ঘরের পেছনে একটা বড় আম গাছ, ও তো বাঁধানো ছিল, এখন বলতে পারবো না, বড় একটা আম গাছ। ওই আম গাছের বুকের ওপরে একটা কাঠঠোকরা পাখি ক্রমাগত ঠুকরে ঠুকরে এতখানি গর্ত করে ফেলেছে থাকার জন্য। তাই দেখে এসে বললেন, বাবা তোমার এই ঘরের পেছনে একটা বড় আম গাছ আছে না, ওই আম গাছের গায়ে একটা কাঠঠোকরা পাখি ঠুকে ঠুকরে এত বড় একটা গর্ত করেছে, ওখানে থাকার জায়গা করে গর্ত করে ফেলেছে। কাজলদাকে ঠাকুর বলছেন, তোমাদের বিজ্ঞান কি বলে, গাছের প্রাণ আছে কি নেই? তুমি বলে হ্যাঁ প্রাণ আছে। তাহলে এই যে নখ দিয়ে খামছে গাছের বুকের ওপরে উঠে, গাছের লাগছে না? বলছে হ্যাঁ লাগছে। যে ক্রমাগত ঠোঁট দিয়ে ঠোকরাচ্ছে, গাছের ব্যথা করছে না? বলছে হ্যাঁ করছে। দেখে শুধু আরেকবার, গাছের তো অনেক ডালপালা, এক বাড়ি দিয়ে পাখিটাকে মেরে ফেলেছে, তাড়িয়ে দিয়েছে কিনা, নাকি ওকে থাকার জায়গা করে দিচ্ছে? এই প্রশ্নের কোনো উত্তর তখন কাজলদার কাছে ছিল না। কাজলদা হাঁ করে বাবার দিকে তাকিয়ে, বাবা না গুরু, গুরু না আরও কিছু, আরও কিছু না আরও অনেক কিছু, এই অতলান্ত মার্গ উন্মোচন হচ্ছে একটা বিগ্রহ, একটা ব্যক্তিত্ব, একটা অস্তিত্বের মধ্যে দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। আর উনি ঝর্ণা ধারার মতন তার স্রোতকে নামিয়ে দিয়ে বলছেন যে একটা সামান্য গাছ, যার মস্তিষ্ক, ব্রেন নিচের দিকে ব্লান্ট, অথচ সারাশীল, প্রতিরোধ করতে পারে না, প্রতিবাদ করতে পারে না, বিক্ষোভ জানাতে পারে না, হজম করতে পারে, সহ্য করতে পারে, গ্রহণ করতে পারে, আশ্রয় দিতে পারে। একটা সামান্য ব্লান্ট গাছ যদি এতটা আশ্রয় দিয়ে, এতটা ক্ষমা দিয়ে, এতটা গ্রহণ মুখরতা দিয়ে, এতটা ধৈর্য দিয়ে তাকে আশ্রয় দিতে পারে তার বুকে, আর তুমি যার থেকে জন্মগ্রহণ করেছো, তুমি মাস্টার মশাইকে এত অশ্রদ্ধা, এত বিরক্তি, এত ক্ষোভ দিয়ে প্রত্যাখ্যান করতে শিখলে কোথায়? সন্তান এবং শিষ্য হাঁ করে তার বাবার দিকে তাকিয়ে থাকলেন। নেমে গেল গলার স্বর, কি করব? ফিরে যাও, মাস্টারমশাইকে গিয়েই প্রণাম করো।
এবং তোমার দিক থেকে সেবা যত্ন শ্রদ্ধা যেন কোনো রকম ত্রুটি না হয়, তবেই তো বুঝবো তুমি আমার ছেলে। ফিরে গেলেন এবং ফিরে গেলেন। আমি দেখেছি ডক্টর দেবেন ঘোষ সিঁড়ি থেকে নামতে গিয়ে অ্যাঙ্কেল জোনটা মুচকে গিয়ে ভেঙে গিয়েছিল, ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। আমি জানি কাজলদা প্রত্যেক দিন তার বাড়িতে গিয়ে নিজে হাতে পরিচর্যা করতেন, নিজে হাতে সেবা করতেন, নিজে হাতে তার সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা করতেন। আমি নিজে শুনেছি ডক্টর ঘোষ কাজলদার কাছে বলতে, যদিও তুমি আমার ছাত্র তবুও শিক্ষক হিসেবে তোমাকে প্রণাম করছি, তোমার বাবার জন্য, তোমার জন্য। সত্যিই তোমার বাবা পুরুষোত্তম। চরিত্র বহন করে, চরিত্র শেখায়, চরিত্র উদ্বুদ্ধ করে, বক্তৃতা করে না, তত্ত্ব করে না, দর্শন করে না, চরিত্রের ভেতর থেকে ওটা মানুষকে অনুপ্রাণিত এবং উৎসাহিত এবং আকর্ষিত করে। এটা সস্তনীর একটা দিক। সুতরাং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সু অস্থি অয়ন, আমার পরিবেশ পারিপার্শ্বিক প্রতিবেশীর মধ্যে যদি কেউ এমনতর হয়ে থাকে, আর এই যে যা মূর্ত হয়ে আছে, যেটা আমি চোখে দেখেছি, এই বিষয়টা যখন আমি রিকল করব আমার মস্তিষ্কে, আমার যে বৃত্তি আমাকে বৃত্তের মধ্যে ঘোরাবে, পেনিট্রেট করে বেরিয়ে যেতে আমার খুব বেশিক্ষণ সময় লাগবে না, আমার খুব কষ্ট হবে না, আমি একে অনায়াসে অতিক্রম করতে পারবো। এটাকে সস্তায়নের একটা দিক বলা হয়, বৃত্তিকে নিয়ন্ত্রণ করার একটা দিক বলা হয়। এইভাবেই এই যে নিয়ন্ত্রণ করবার যে সম্বেগ, এটি আহরণ করতে হয় ভার্টিক্যালি বসে, সোজা হয়ে বসে। শ্রী শ্রী ঠাকুরের গান, বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।